নমস্কার। লকডাউনের মধ্যে বসে কোথাও কখনো 25শে বৈশাখ যে আসতে পারে জীবনে, আমাদের কারোরই দুঃস্বপ্নে ছিল না। স্বপ্নের কথা বলছি না, কেননা এখন যা যা ঘটছে আশেপাশে পুরোটাই তো দুঃস্বপ্ন। ফলে সেই দুঃস্বপ্নের মধ্যে বসে লকডাউনের মধ্যে 25শে বৈশাখ আসবে আমরা কেউই ভাবিনি, ভাবার কথাও না। কিন্তু তবু 25শে বৈশাখ এসেছে নিজস্ব নিয়মে। তবে এই লকডাউনের 25শে বৈশাখের আমার যেটা মনে হচ্ছে, একটা ভালো দিক অন্তত রয়েছে। তা হলো এই যে প্রত্যেক 25শে বৈশাখের, প্রতি বছর 25শে বৈশাখে একটা অভিযোগ ওঠে, এবং যে অভিযোগটা খুব একটা আহ, খারাপও নয় বা মিথ্যেও বলবো নয়, যে বার্ষিক ঠাকুর পুজোর মতন রবি ঠাকুরকে সেদিন বাঙালিরা স্মরণ করে, গান করে, আবৃত্তি করে, এবং তারপরের দিন থেকেই আবার সেই আহ, রবি জাতীয় জিনিস নয়, যাবতীয় কিছুতে বাঙালি ফেরত চলে যায়। ঠিকই, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু এখানে পাল্টাও আরেকটা কথা রয়েছে। যিনি, ধরুন আমার আপনার জীবনের যিনি খুব ভালো বন্ধু বা ছোটবেলার বন্ধু, তাদেরকে আমাদের, তাদের সঙ্গে কি আমাদের প্রত্যেক দিন যোগাযোগ করতে হয়, নাকি প্রত্যেক দিন কথা বলতে হয়? তা তো হয় না। কিন্তু যখনই আমরা কথা বলি না কেন, সেই কথাটা ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে শেষ মুহূর্তে আমরা সেই কথাটা থামিয়ে রেখেছিলাম। মানে সেই সম্পর্কে সাবলীল যে ব্যাপারটি রয়েছে, সেই সাবলীলতার কারণেই 2 বছর, এমনকি 2 বছর আগেও যদি কখনো কথা হয়ে থাকে সেই বন্ধুর সঙ্গে, 2 বছর পরে যদি কথা হয়, সে কথার মধ্যে কোনো অসঙ্গতি আসে না, কোনো বিচ্ছিন্নতা বোধ হয় না। একইভাবে একাত্মবোধ তৈরি হয় সেই সংলাপের সঙ্গে। রবি ঠাকুর ঠাকুর নন, অন্তত আমার কাছে তো ননই। আমি জানি যে আরো অনেকের কাছেই রবি ঠাকুর ঠাকুর নন। বরং রবি ঠাকুর, আমার যেটা মনে হয়েছে, যেটা রবি ঠাকুর অনেক বেশি আমাদের কাছে বন্ধু, এবং এই সময় দাঁড়িয়ে রবি ঠাকুর আরো অনেক বেশি, বরঞ্চ রবীন্দ্রনাথ আরো বেশি বন্ধু হয়ে উঠেছে আমাদের কাছে। এবং সে কারণেই আমরা ওই একটা বহুল শব্দ, বহুল চর্চিত এবং বহুল উচ্চারিত, বহুল ব্যবহৃত শব্দ ব্যবহার করি, আমার রবীন্দ্রনাথ। এবং এই শব্দটার মধ্যে অতিশয়োক্তি কিছু নেই, বা এটা আবহমান, যেমন শব্দটি আবহমান কাল ধরেও ব্যবহার করা হলেও যেমন আবহমান শব্দের মধ্যে এক টুকরো আকাশ দেখা যায়, তেমনি এই আমার রবীন্দ্রনাথ শব্দটিও ঠিক সেরকমই আমার কাছে মনে হয়। যে আমার রবীন্দ্রনাথও যেন সেই এক টুকরো আকাশ বা এক টুকরো ব্যালকনি, যে ব্যালকনিটার গিয়ে আমরা ইচ্ছে করলেই যে কোনো সময় দাঁড়াতে পারি। তার জন্য এই নয় যে আমাকে প্রত্যেক দিন নিয়ম করে সেই ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে হবে, সেখান থেকে রোজ রোজ আমার সূর্যাস্ত বা বা পরিবেশ দেখার দরকার আছে, বা আশপাশকে দেখার দরকার আছে। একদমই তা নয়। রবীন্দ্রনাথও বাঙালির জীবনে বা আমাদের জীবনে হয়তো সেরকম একটা ব্যালকনি, যেখানে আমরা নিজেদের পছন্দ মতো যেতে পারি, দাঁড়াতে পারি, এবং সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে পারি। তা যাই হোক, আমি, মানে আমার কাছে আমার রবীন্দ্রনাথ বা রবি ঠাকুরকে নিয়ে, ওই দেখুন আবার ঠাকুর শব্দটাই আসছে আর কি। তা রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু লেখা বিভিন্ন সময়ে লিখেছি, ফেসবুকেই দিয়েছি। আমার সব লেখাই ফেসবুকে মেমোরি মনে করালে সেই লেখাগুলো এক সময় লিখেছি মনে থাকে, নালে থাকে না। তা সেরকম কিছু লেখা
আহ, আজকে ফেসবুকে উঠে এসেছিল বিভিন্ন সময় বিভিন্ন বছরের, এই বছর বা গত বছরেও সেই অর্থে কিছু লিখিনি। কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট করেছি, সেটাও প্রায় 4-5 বছর আগের একটা কবিতা। সেটা বাদ দিয়েও আমার আরো 2-3টে লেখা রয়েছে, তা সেই 2-3টে লেখা একটু পড়ে শোনাতে চাই, একটু ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে, যারা অন্তত খুব কষ্ট করে যে হাতে গোনা কয়েকজন আমার ভিডিওটি দেখেন বা সে সম্পর্কে কখনো মেসেজ করে বা কখনো সেই ভিডিওর তলাতেই নিজস্ব মতামত বলেন। সেরকম 3টি লেখা আমি একটু পড়ছি। আমার প্রথম লেখা। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছিলেন, যিনি যত ভালো অভিনেতা তিনি তত বেশি স্তর প্রকাশ করতে পারেন। সব দর্শকই যে অপ্রকাশিত সবকটি স্তর বুঝতে পারেন এমন নয়, অনেকটাই হয়তো অনুভবের স্তরে থেকে যায়, কিন্তু সামগ্রিক অনুভব তাকে তৃপ্তির কাছাকাছি নিয়ে যায়। তবে শুধু অভিনয় নয়, সমস্ত সৃষ্টিশীল কাজ, সে কবিতা হোক, গান হোক, চিত্রকলা হোক, সমস্ত ক্ষেত্রে ওই কথাটি খাটে, যেখানে সৃষ্টির মধ্যে তৈরি হয় অগুন্তি যাত্রাপথ। যে যাত্রাপথ ধরে দর্শক, শ্রোতা, পাঠকেরা নিজের নিজের মতো করে হাঁটতে থাকেন, সকলেই তখন নিজের নিজের মতো করে এক সংযোগ সেতু গড়ে তুলতে পারেন ওই বিরাট মাপের কাজটির সঙ্গে। ছেলেটির দুঃসম্পর্কের এক জেঠিমা ছিল, নিঃসন্তান। অনেকবার সন্তান দত্তক নিতে চেয়েছিলেন, কিন্তু জেঠু রাজি হননি। ছেলেটি জেঠিমার বাড়িতে গেলেই সুপ্ত সেই সন্তান স্পৃহা মাথাচাড়া দিয়ে উঠত জেঠিমার। বাচ্চা ছেলেটিকে নিয়ে কি যে করবেন আর কি করবেন না তা বুঝে উঠতে পারতেন না। 3তলা বাড়ির বিশাল ড্রয়িং রুমটায় রেকর্ড প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত বাজত। প্রায় একটা গান ঘুরে ফিরে বাজত, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। আর গানের ওই জায়গাটা, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ছড়ে সুরের ধারা। ছেলেটি এলেই এবং গানটি সেই জায়গাটা এলেই জেঠিমা গুনগুন করে গেয়ে উঠতেন। তখন একটু বড় হয়েছে ছেলেটি, এখনো তা স্পষ্ট মনে আছে। সেদিন দোতলার ঘরে ছিলেন জেঠিমা, দেখতে পেয়েই যেমন প্রতিবার তাড়াহুড়ো করে আপ্যায়ন করতেন, সেবারও তেমনটাই শুরু করেছিলেন। ছেলেটা কি খাবে কি না খাবে তা নিয়ে শত ব্যস্ততা। ব্যস্ততার মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেই সময় হঠাৎ করে শুরু হয়েছিল গানটা শ্রাবণের ধারার মতো। অত ব্যস্ততার মধ্যেও জেঠিমাকে সেদিন খুব বিষণ্ণ লেগেছিল সেদিন। তারপর গানের ওই জায়গাটা এলো, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। জেঠিমা বরাবরের মতো গুনগুন করে উঠলেন না। আস্তে আস্তে গিয়ে দোতলার জানলার ধারটায় গিয়ে বসলেন। বিকেল নেমে আসছে, পড়ন্ত সূর্যের আলো শেষ চিহ্ন রেখে যাচ্ছে। সেই আলোয় জেঠিমার চোখের কিনারে যেন জ্বলন্ত জল। জেঠিমা ওভাবেই বসে রয়েছেন, আর ছেলেটি দূর থেকে দেখতে পেয়েছিল আবরণহীন রবীন্দ্রনাথ, বহু স্তর পেরিয়ে আসা রবীন্দ্রনাথ, গোপনতম ইচ্ছে দুঃখের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া রবীন্দ্রনাথ আস্তে আস্তে এসে বসেছেন জেঠিমার পাশে। আর সমস্ত দিক শূন্য করে দিয়ে
গানের লাইনগুলো তখন যেন আছড়ে পড়ছে ঘরের মধ্যে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারই স্তরে স্তরে পড়ুক ছড়ে সুরের ধারা। ছেলেটি দেখতে পেয়েছিল পড়ন্ত বিকেলের আলোয় পাশাপাশি বসে আছেন জেঠিমা আর আবরণহীন রবীন্দ্রনাথ। আমার প্রথম লেখা এটাই ছিল। আমি আমার দ্বিতীয় লেখাটি এবার পড়ব। সেটা আরেকটু আলাদা বিষয় নিয়ে, একটা আলাদা প্রশ্ন আমার মাথায় এসেছিল। সেই প্রশ্নটাও এসেছিল রবীন্দ্রনাথেরই একটা গানকে কেন্দ্র করে। তা সেই লেখাটাই, সেই চিন্তাটা লিখেছিলাম, সেটা একটু পড়ছি। লেখাটার শিরোনাম ছিল ও সে নয় বা সে ও নয়। ওর সঙ্গে সের কতটা দূরত্ব, কত লক্ষ আলোকবর্ষ পার করলে সে ও হয়ে ওঠে বা ও সে, জানা নেই। শুধু ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। শুনতে শুনতে মনে হয় ওই ও সে হলো না কেন? সে যে মানে না মানা হতেই তো পারত, কিন্তু তা তো হয়নি। অন্য কেউ হলে বলে দেয়া যেত এই নিছকই শব্দচয়নের সমাপতন। ও সে হতেই পারত, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। শিল্পী অত শত কিছু না ভেবেই ও দিয়ে শুরু করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ বা ওই স্তরের শিল্পী যখন ও ব্যবহার করেছেন, তখন এই যুক্তি মন স্বীকার করতে, মেনে নিতে চায় না। বরং উল্টোটাই নিশ্চিতভাবে মনে হয় ও এখানে সচেতনভাবেই এসেছে, কোনো শব্দচয়নের সমাপতনে নয়। এমনিতে ও সর্বনাম। অভিধান বলছে ওর অর্থ অদূরের ব্যক্তি, বস্তু বা বিষয়। গানের অর্থ ধরলে অদূরের ব্যক্তি। অদূর আবার বিশেষণ, যার অর্থ দূর নয়, কাছের, নিকটবর্তী। মানে ও এখানে কাছের মানুষ, নিকটের মানুষ। কিন্তু কতটা কাছের, তার উত্তর অভিধান দিতে পারে না। অভিধানের সেটা কাজও নয় অবশ্য। উল্টো দিকে সেও সর্বনাম। অভিধান এখানে বলছে সের অর্থ হলো নির্দিষ্ট ব্যক্তি। নির্দিষ্ট, কিন্তু কাছের কি? স্বাভাবিকভাবে তারও উত্তর নেই অভিধানে। বরং এখানে আবার গুলিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ নিজেই। অন্য একটি গানে লিখছেন, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে। এই সেও তো নৈকট্যের প্রকাশ, যার জন্য প্রতীক্ষা করা যায়, যার জন্য সবকিছু ছেড়ে বসে থাকা যায়, জেগে থাকতে হয়। কিন্তু এই নৈকট্যরে বুঝি তফাৎ আছে। তাই বোধ হয় বুঝিয়েছেন রবীন্দ্রনাথ, বা সেটাই নিজস্ব ক্ষুদ্র বুদ্ধিতে ধরা পড়েছে। ও যেন যে আমার, একান্তই আমার। বহুদিনের পরে মায়ের বান্ধবী এসেছে। পুরনো দিনের তুমুল গল্প হচ্ছে দুই বান্ধবীর। বাবাকে নিয়ে কি একটা কথা প্রসঙ্গে উচ্ছল কিশোরীর মতো মা বলছে, ওর কথা বলিস না, কিচ্ছুটি পাল্টায়নি। এই ও এতটাই মমতার, এতটাই প্রেমের, এতটাই আস্থা বিশ্বাসের, তাতে যেন দীর্ঘদিনের গতানুগতিকতাতেও মরচে পড়েনি। বা অটো চলাকালীন দুই বন্ধুর মধ্যে টান টান গল্প, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যে খেলা নিয়ে তুমুল তর্ক, তার মধ্যেই চলে এসেছে পরস্পরের বান্ধবীর প্রসঙ্গ। একজনকে অপরজনকে বলল, ও তো জুভেন্টাসের ফ্যান, তা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে আজকেই। এই ওতেও ওই নিকটবর্তীর ছাপ, অদূরের মানুষ, কাছের মানুষের ছাপ। বয়সের গণ্ডি অতিক্রম করে এভাবেই ও কাছের মানুষের সমার্থক হয়ে গিয়েছে। উল্টো দিকে সে ভিড়ের মধ্যে একজন হলে কি হবে? একটা অনিশ্চয়তা রয়েছে তার সর্বাঙ্গ জুড়ে।
কিরে, কি করছে সে এখন? একজন জিজ্ঞেস করল অপরজনকে। একজনের উত্তর, সে কি করছে সেই জানে, তা আমি কি করে জানব। এখানে সে নির্দিষ্ট ব্যক্তি ঠিকই, কিন্তু কোথাও একটু দূরত্ব তৈরি হয়েছে বোধহয়। বা এই সে একসময় কাছের ছিল, হয়তো হয়তো একসময় এই সে ও ছিল, কিন্তু এখন আর তা নেই। এখন শুধুই প্রাক্তন। তাহলে ওই যে রবীন্দ্রনাথ লিখেছেন, আমার যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীকরণ, সেক্ষেত্রে ঠিকই রবীন্দ্রনাথই লিখেছিলেন, ওই প্রতীক্ষা তো নিকর্জনেরই, কিন্তু কোথাও যেন অনিশ্চয়তায় ভরা, কোথাও যেন সে পুরোপুরি আমার হয়ে উঠতে পারেনি। যা কিছু আমার, যে জন আমার, সেখানে ওই অনিশ্চয়তার ব্যাকুলতা থাকবে কেন? থাকবে না। তাই ঘটনাচক্রে সে ও হয়নি, বা ও সে হয়নি ওই গানে। ও ওই সে চলে যাবার কথা শুনলে, এবং যে ও চলে যাবার কথা শুনলে নিজের সর্বস্বটুকু দিয়ে পথ আটকে দিয়ে দাঁড়াবে, দরজার শেষ প্রান্তটুকুতে নিজেই বাধা হয়ে দাঁড়িয়ে পড়বে, ছাড়তে চাইবে না, কিছুতেই নয়। সমস্ত বারণ সরিয়ে রেখে দেবে, আর দুয়ারে দাঁড়ায় বলে, না না না, ও যে মানে না মানা। আমার তৃতীয় লেখাটা একটা কবিতা, এই কিছুক্ষণ আগেই ফেসবুকে দিয়েছি, মনে হলো একটু পড়িও। লম্বা বারান্দার একটা ঘরে হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন বৌঠান। বিকেলের রোদ তখন মুখ মুছে চলে যাচ্ছে বাবুঘাটের জেটি থেকে। একটা দুটো লুকোনো SMS, গোপন জবানবন্দির মতো ডায়েরিতে নিজেকে লেখা কিছু কথা, শহরের ঘ্রাণ তখনও কুসুম কুসুম লেগে বৌঠানের আঁচলে। রবি সবে কলেজ থেকে বেরিয়ে ট্রামের অপেক্ষায় দাঁড়িয়েছে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবো নামবো করছে। শিকড়েরা যতদূর পৌঁছয় ততদূর কি বৃষ্টিকণা পৌঁছতে পারে? রবির মনে পড়ল, বৌঠান একবার এই কথাটা জিজ্ঞেস করেছিল। কি বলবে এই ভেবে রবি কোনো উত্তর দেয়নি। শুধু একটা কবিতার লাইন মনে এসেছিল ওর, দুঃখ যেন একটা গভীরতম দেশ, আর তুমি সেই দেশে যাওয়ার একমাত্র নৌকা। হকারদের চিৎকার চলছে। সদ্যজাত শিশু যেমন মায়ের স্তনবৃন্তে জীবন খুঁজে পায়, শহরের জীবন ধরে রেখেছে এই ফুটপাত সারি। এই যান্ত্রিক চলচ্চিত্রের মধ্যেই পা ছড়িয়ে খাবারের থালা নিয়ে বসে পড়ল এক শিশু। বৌঠান একবার এও বলেছিল, অন্যের থেকে বড় কবিতা আর নেই। কলেজের পরেই চাকরি খুঁজতে হবে, না করলেও হয় অবশ্য, কিন্তু উপায় নেই। অতি সফল রবির পরিবারে কিছু না করে বসে থাকাটা ব্যক্তিগত অপরাধ। রবির সম্বল তো মাত্র শব্দ, তা বেচে কি খাদ্য আসবে ভাই? দ্বিতীয় হুগলি ব্রিজের ওই প্রান্ত থেকে শহরটাকে কেমন যেন অন্য দেশ মনে হয়। মনে হয় ওই দেশে কোনো অপঘাত নেই, দারিদ্র নেই, লোডশেডিং নেই, কেউ কাউকে ল্যাং মারে না, কেউ সকালে হাতে ছুরি নিয়ে বার হয় না অন্যের বুকে বসিয়ে দেবে বলে। শান্তি, শুধু শান্তি। এই শান্তির গন্ধ লেগে থাকে বৌঠানের আঁচলে। বৌঠান এইমাত্র লম্বা বারান্দার কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। সন্ধে নেমে গিয়েছে। এখানে কেউ শাঁখে ফু দেয় না। ব্যক্তিগত আত্মসমর্পণের মতো দেবতার কাছে আহ্নিক দেওয়াও এখন বড় নীরবে হয়। উৎসবের জন্য বরাদ্দ শুধু উল্লাস।
অথচ বৌঠান বলে নৈশব্দ পৃথিবীর প্রাচীনতম শিল্প। রবি ভাবে কি করে মাঝে মধ্যেই এত গভীর হয়ে ওঠে বৌঠান। মাটির উপরে গাছের মতো পাশেই বসা, অথচ তার শিকড়েরা কোথায় গিয়েছে কেউ জানে না, এমন গভীর। বৌঠান এইমাত্র লম্বা বারান্দার কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। শুধু একটা ফেলে যাওয়া, একটা ছেড়ে যাওয়ার গন্ধ ছড়িয়ে রইল সমস্ত বারান্দা জুড়ে। আজ আর ট্রাম আসবে না। শহরে কোথাও একটা ঝামেলা শুরু হয়েছে, রাস্তা অবরোধ, টায়ার পুড়ছে, পুলিশ, র্যাফ নেমেছে। রবির হঠাৎ মনে হলো বৌঠানের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। বৌঠান যেন একটা দূরতম দেশ, তার কাছে পৌঁছানো যাবে না আর। বৌঠান এইমাত্র লম্বা বারান্দার কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। একটা দুটো লুকোনো SMS, গোপন জবানবন্দির মতো ডায়েরিতে নিজেকে লেখা কিছু কথা, শহরের ঘ্রাণ তখনও কুসুম কুসুম লেগে বৌঠানের আঁচলে। বাবুঘাটের জেটিতে শেষ স্টিমারটি এসে দাঁড়ালো। কক্ষচ্যুত নক্ষত্রের মতো লাগছে রাতের শহরকে। রবি আর কোনোদিনও ফিরবে না বৌঠানহীন ওই বাড়িতে। বৌঠান নেই। কুমোরটুলির শিল্পীরা এবার কাকে দেখে প্রতিমার চক্ষুদান করবে তবে? নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।